সুপ্রিয় দর্শক, অমর একুশে গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা। বাংলাদেশ টেলিভিশনের সরাসরি আজকের আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বরাবরের মতো আজও আছে আমাদের সাথে দুজন অতিথি। আমাদের সাথে আছেন মৃদুল মাহবুব, বিশিষ্ট কবি এবং গদ্যকার, এবং আছেন বিশিষ্ট কবি হিজল জুবায়ের। চলুন তাদের সাথে কথা বলা যায়। আপনাদের দুজনকে আমাদের বাংলাদেশ টেলিভিশনের এই সরাসরি আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে। আমরা আশা করছি আজ ঋদ্ধ হব আপনাদের সাথে কথা বলে। তো প্রথমেই মৃদুল ভাই, আপনার কাছে জানতে চাইছি যে আপনি একাধারে একজন কবি এবং আপনি গদ্য লিখছেন এবং অনুবাদও করছেন, তো তিনটি ধারা সাহিত্যের, তো তিনটি ধারাতে কি আপনি তিন রকম ভাবনার জগতে থাকেন, না একই রকম ভাবনা তিনটি জগতে ছড়িয়ে দেন? আসলে তো তিনটা বিষয় খুব ভিন্ন ভিন্ন। কবিতা বা কবিতা বিষয়ক গদ্য বা বাংলাদেশের সমকালীন বা এই সময়কার রাজনৈতিক বাস্তবতার যে লেখাগুলো আমি লিখি বা অনুবাদ যেটা করি, তিন রকম ধারা। আসলে কোনোটার সাথে কোনোটার ওইভাবে সম্পৃক্ত করার সুযোগ খুব বেশি নাই। আমি কবিতা দিয়ে যেহেতু আমার লেখালেখি শুরু, কবিতার প্রতি আমার একটা খুব দুর্বলতা আছে, খুব কাছাকাছি বা একটা মানে ফিল করার বিষয় আছে কবিতার প্রতি। আর এ বাদে যে কাজগুলো আমি করার চেষ্টা করি, যেটা যেমন ধরেন আমি যখন একটা গদ্য লিখতে চাই, সেই গদ্যটা দিয়ে আসলে আমি পাঠকের জীবনের একটা পরিবর্তন করতে চাই, যে সে যেভাবে দেখে বা আমার দেখার দৃষ্টিভঙ্গির সাথে সে যদি একটা মিথস্ক্রিয়া হয়, সেখান থেকে সে যাতে তার মতো একটা দৃষ্টিভঙ্গির জায়গায় পৌঁছাতে পারে। আমি কোনো সিদ্ধান্তে যেতে চাই, জীবনের বোধটা সে যেন তার মতো করে দেখতে পারে এই দুনিয়াটাকে। আর অনুবাদের যে বিষয়টা, সেটাও খুব ব্যবহারিক একটা বিষয় মনে হয়। আমি যেমন কাজ করার চেষ্টা করি খুব পপ ফিলোসফি, ধরেন ফিলোসফি বা আপনার মনোবিজ্ঞানের যে বিষয়গুলো, খুব জটিল বিষয়গুলোকে কিভাবে আমাদের সহজভাবে মানুষ বুঝতে পারে, মানে সেটা তার বাস্তব জীবনে এই তত্ত্বগুলোর প্রয়োগ করতে পারে, সেই জিনিসগুলো মানে আমার খুব আগ্রহ। আমার ওইদিকে ওই বিষয়গুলো আমি অনুবাদ করতে চাই। মানে টোটাল আমার লেখালেখি দিয়ে আমি আসলে মানুষের সাথে কানেক্টেড হতে চাই, লেখার উদ্দেশ্যই তাই, এবং সেখানেই লেখকের সার্থকতা। আপনার একটি বই এসছে, গ্ল্যাডিয়েটর, জলদস্যু ও বিশ্বাসের খেলা, এবছর এসছে অনুবাদের বই। এই বইটি সম্পর্কে একটু বলুন, কোন প্রকাশনা সংস্থা থেকে এসছে? এই বইটা করেছে আদর্শ প্রকাশনী, ওদের প্যাভিলিয়ন নম্বর 26 বইমেলায় পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, বা ঢাকার বাইরের যে বইয়ের দোকান যেগুলো আছে এখানে পাওয়া যায়। এই বইটা সম্পর্কে যদি আমাকে বলতে বলেন, এটা আসলে কি, ধরেন নামটাই এমন যে গ্ল্যাডিয়েটর, জলদস্যু বা বিশ্বাসের খেলা, যে আপনি যদি চিন্তা করে দেখেন একবার, ক্লোসিয়ামে গ্ল্যাডিয়েটররা যুদ্ধ করছে, হ্যাঁ, মানে তার শক্তির পরীক্ষা এবং তার সাথে সাথে তার সার্ভাইভাল। মানে গ্ল্যাডিয়েটরের যদি শুধু শক্তি থাকে, কৌশল থাকে, সে কিন্তু সার্ভাইভ করে না। তাকে সার্ভাইভ করতে হলে সে দর্শককে কিভাবে বিনোদিত করছে, সে ধরেন হেরে যাওয়ার পরে দর্শক বলতে পারে তাকে বাঁচিয়ে রাখো, কারণ সে আমাদেরকে পরবর্তীতে হয়তো আমাদের মনোরঞ্জনের জন্য আরো কোনো কাজে লাগবে। সেই অর্থে বলা যায় যে গ্ল্যাডিয়েটর বা আপনার যখন কোনো শক্তির প্রয়োগের ক্ষেত্রে আপনি যাবেন, সেখানে আসলে শক্তি সব কথা না। আপনি প্রতিভাধর হতে পারেন, কিন্তু সেই প্রতিভা কাজে লাগানোর জন্য আপনাকে মানুষের সাথে সহযোগিতা করতে হবে। এটা অবশ্যই যোগাযোগের একটা বিষয়, কমিউনিকেশনের বিষয়। আর একটা বিষয় আছে, ধরেন জলদস্যুর কথা আসতেছে, যেটা ধরেন আপনার একটা জাহাজের ভিতর জলদস্যু, আমরা তো ধরি তাদের কোনো নিয়ম নীতি নাই, কোনো কিছু নাই, কিন্তু তারপরেও কিন্তু জলদস্যুর জাহাজ চলে, তারা ডাকাতি করে, চলতে থাকে। আমরা আসলে নিয়ম আছে আসলে, মানে সেটা কি রুলস তারা পরস্পরের সাথে এমন একটা ক্যাওজের ভিতর তারা কিভাবে পরস্পরকে সহযোগিতা করে, সেই সহযোগিতা ছাড়া আসলে এই ডাকাতের জাহাজ চলতে পারে না। হ্যাঁ, এরপরে যেটা হলো আরেকটা বিষয় আছে এখানে, বিশ্বাসের খেলা। আসলে আপনি বিশ্বাসটা মানুষের সাথে কিভাবে স্থাপন করবেন, আপনার এটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। ধরেন আমাদের একটা রাজনৈতিক বাস্তবতা চেঞ্জ হয়েছে বাংলাদেশে, এখন আমাদের তো আসলে অনেক বেশি সহযোগিতার দরকার পরস্পরের সাথে। এই সহযোগিতা ছাড়া আসলে আমরা বড় কিছুতে অর্জন করা সেটা করতে পারবো না। সেই জন্য আসলে এই বইটা গ্ল্যাডিয়েটর, মানে আপনার শক্তি আছেই মানে আপনি জিতবেন না, আবার একটা কেওয়াজের ভিতর রুলসটা কি হবে নেগোসিয়েশন করার জন্য, মানে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, সেটা একটা। আর একটা হলো আমরা পরস্পরের সাথে কিভাবে বিশ্বাসটা স্থাপন করতে পারি, এই বিষয়ে বইটা। এটা সব বয়সের পাঠকের জন্য কাজে লাগবে, যারা ধরেন কর্পোরেট জব করে, আবার যেই তরুণটা আজকে বাংলাদেশের একটা নতুন স্বপ্নের রাজনীতির কথা বলছে, যারা বাংলাদেশের মানুষকে নতুন কিছু দিতে চায়,
বা আমাদের ঘরেও যারা মনে করে যে আমার ঘরে আসলে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা বেশি দরকার, তাদের জন্য তারাও এই বইটা পড়তে পারবে। সেই কথা চিন্তা করেই বইটা অনুবাদ করা, এবং অনুবাদ করার সময় আমি চিন্তা করেছি যে যতটা সহজ ভাষায় করা যায় যাতে সবাই বুঝতে নিশ্চয়ই পারে, আমার ধরতে মনে পারে। হচ্ছে যে নামটাও হ্যাঁ। বেশ ইন্টারেস্টিং, এবং আপনি বললেনও ভিতরে বেশ বেশ ইন্টারেস্টিং একটি বিষয়। তো এরই মধ্যে নিশ্চয়ই সারা পড়ছে হ্যাঁ, নিচ্ছে। পড়ছে। আমি স্টলে বসি, আমি দেখি অনেক অপরিচিত লোক কিনতে আসে যাদেরকে আমি হয়তো চিনি না, মানে বইটা নামটা পৌঁছাচ্ছে। দেখে তারা হ্যাঁ, নিচ্ছে। পৌঁছাচ্ছে, বন্ধু বান্ধব কিনছে। এছাড়াও তো আপনার আরো কবিতার বই কি এবার এসছে নতুন কোনো? না, এই একটা বছর দেখছি, আমি মানুষ একাকী এক মিথ, নামটাই কিন্তু খুব সুন্দর। এই সরল পথ, এই বইগুলো সম্পর্কে একটু যদি বলেন। আচ্ছা, এটা প্রথমে আমার কবিতার বই, যেটা কাছিমের গ্রাম নামে প্রথম কবিতার বই আমার বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। তারপরের বই আমি করেছি মানুষের ভাষা, যখন এখানে একটা বাংলাদেশের রোহিঙ্গা সংকট তৈরি হয়ে গিয়েছিল। মানে আন্তর্জাতিকভাবে এটা একটা মানবিক আবেদন ছিল, যেটা আমাকে মানে খুব প্রণোদিত করেছিল। মানসিকভাবে আমি খুব ব্যথা পেয়েছিলাম। যে আমি একটা দৃশ্য আপনাদের কথা মনে আছে কিনা, যে ওই সময় যে বাংলাদেশের সীমান্তে একটা মানুষ তার ওয়াইফ এবং বাচ্চাকে কোলে নিয়ে হাঁটু পানির মধ্যে, এই এত দূর পানির মধ্যে দাঁড়িয়ে আছে, এবং ওইখান থেকে তারা আসলে বাংলাদেশে আশ্রয় খুঁজছে ওই সময়। তো ওই জিনিসগুলো আমাকে খুব খুব বিচলিত করেছে ওই সময়। আসলে আমরা কোন পৃথিবীতে বসবাস করি? ওইখান থেকে আমার মানুষের ভাষা লেখা হয়েছে। তারপরের বই আমার মানুষ একাকী এক মিথ, এটা প্রেম, ভালোবাসা, দ্রোহ, বা আমরা যে রাজনৈতিক বাস্তবতার ভিতর দিয়ে আমরা অনেকদিন দীর্ঘদিন ছিলাম, সেটার সাথে আসলে আমি কাব্যিকভাবে কিভাবে ডিল করতে পারি, মানুষকে আরো কিভাবে নান্দনিকভাবে জাগাতে পারি। বা ধরেন এই সংকটপূর্ণ একটা অবস্থার ভিতরে আমরা ছিলাম, তারপরেও তো আমাদের বেঁচে থাকতে হয়েছে। সেই বেঁচে থাকার ভাষাটা কি, বেঁচে থাকার কল্পনাটা কি, আমাদের সেই আইডিয়াটা কি, ওইটা নিয়ে আসলে মানুষ একাকী এক মিথ। আর গত বছর আমার বই এসেছে হলো আরেকটা কবিতার বই ছিল এই সরল পথ। এটা দিয়ে আসলে আমার কাছে যেটা মনে হয় যে কবিতা মানুষের একটা জীবন দেখার পদ্ধতি। আমি কবিতার ভিতর দিয়ে আসলে পৃথিবীটা দেখতে চাই। যেমন একজন পদার্থবিজ্ঞান দিয়ে দেখে হয়তো, যে রসায়নের যে ভালোবাসে সে হয়তো রাসায়নিকভাবে জগৎ দুনিয়াটা দেখতে চায়। তো আমি যেহেতু কবিতা করি, আমার কাছে আমি জীবন জগৎ, আমাদের বেঁচে থাকা বা আমাদের ভবিষ্যৎ কি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে গ্রো করতেছে, মানুষের লাইফের নতুন ডাইমেনশন আসতেছে, সেই জীবনে আমরা আসলে কিভাবে প্রবেশ করব বা সেটার সাথে আমরা কিভাবে ডিল করব, এটা অনেক বেশি আমার একটা ফিলোসফিক্যাল জার্নি। যে এই সরল পথে আমরা আসলে কোথায় পৌঁছাবো, সেটা নিয়ে এই কবিতার বই। সরলভাবে আমরা দেখতে পারি। এটা একটা দীর্ঘ কবিতার বই, ধরেন প্রায় 1500 লাইনের একটা কবিতা, একটাই কবিতা, টানা লেখা কোথাও। মানে এটা হয়তো আপনি পড়তে গেলে আপনার মনে হবে যে দেখার অনেকগুলো বিষয় পাবেন, যে আমরা কিভাবে আমার সময়টাকে দেখতে পারি। আবারও আসবো আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন, এবং খুব ভালো একটি বিষয়ে আপনি কাজ করছেন, সেটা হচ্ছে শিশুদের জন্য কবিতা, যেটা কিন্তু আমাদের খুব কম। শিশু সাহিত্যের ভান্ডারটা খুব কম, সেখানে আপনি কাজ করছেন, এবং একটি বই আসার কথা আপনার। সেই বইটা সম্পর্কে একটু বলুন। এটাই আসলে মানে আমি বেসিক্যালি কবিতাতেই আমার কাজ। তো কবিতা লিখতে লিখতে আমার মনে হয়েছে যে বাচ্চাদের জন্যও কিছু লেখা উচিত, এবং বাচ্চাদের জন্য আমাদের বাংলা সাহিত্যে যারা কবি তারা যে ছড়াগুলো লিখেছে, শিশু কিশোর কবিতা, সেগুলোই আমার কাছে তুলনামূলকভাবে উৎকর্ষের বিবেচনায় আরও বেটার মনে হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমিও ট্রাই করি না কেন, মানে ওই মানসিকতা থেকেই আসলে লেখা। এবং আমার মনে হয়েছে যে একটা জাতি গঠনে সে যে আমরা যখন পাঠ্যপুস্তকে ছোটবেলায় যে টেক্সট বইয়ে যে ছড়াগুলো পড়তাম, আমার মনে হয় যে পরবর্তীতে একটা মানুষের যে স্বপ্ন কল্পনার জগৎ তৈরি হয়, এইটা তৈরি করার ক্ষেত্রে এই পাঠ্যপুস্তকের ওই শিশু কিশোর কবিতাগুলো খুব বড় একটা ভূমিকা রাখে, সাধারণ মানুষের ক্ষেত্রে, ইভেন পরবর্তীতে শিল্পী সাহিত্যিক তৈরি করার ক্ষেত্রে। সো আমি আসলে এক ধরনের আমার গ্রেটফুলনেস আছে ওই ছোটবেলার ওই লেখাগুলির প্রতি। ওরকম একটা উদ্দীপনা থেকে আমার মনে হয়েছে যে আমারও এটা এক্সপ্লোর করার চেষ্টা করা উচিত। যেটা আপনি পেয়েছেন সেটা আপনি ছড়িয়ে দিতে চাচ্ছেন। এক্স্যাক্টলি রাইট।
আমরা অপেক্ষায় থাকলাম সেই বইটার ওকে, জন্য। দেখা যাক। নিশ্চয়ই আমরা আমি সামনে আশা পাবো। করছি যে চলে আসবে হয়তো দুই আচ্ছা, একদিন। এছাড়াও তো আপনি আরো অনেকগুলো 3টি বই আপনার এর জি। মধ্যে এসছে। একটি হচ্ছে ধুলা পবনের দেশ, আরেকটি হচ্ছে নামটা একটু অন্যরকম, আদিম পুস্তকে এই রূপে লেখা হয়েছিল। এই বইগুলো সম্পর্কে একটু বলুন। আদিম পুস্তকে লেখা এই রূপে লেখা হয়েছিল, এটি আমার প্রথম কবিতার বই। এটা 2015 সালে বের হয় চৈতন্য প্রকাশনা থেকে। এটাতে বেসিক্যালি আমি মানে আদিম সমাজ, যেটা শুধু মানে আমাদের যে লিখিত ইতিহাসের যে আদিম সমাজ সেটা না, তারাও আগে অলিখিত ইতিহাসেও যে মানুষের যে অধ্যায়টা আছে, এবং যে অধ্যায়টাতে ধরেন যে একদমই তখনও মানুষ হচ্ছে নিজের এক্সিস্টেন্সকে কেবলই ডিফাইন করার চেষ্টা করছে, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেন সে একটা হারিয়ে যাওয়া সত্তা, যে তার অস্তিত্বটাকে কেবল ডিফাইন করার চেষ্টা করছে, ওই অন্ধকারের মধ্যে খুঁজে বেড়াচ্ছে যে হু অ্যাম আই। এটা সব ধর্ম দর্শন সব কিছুর মধ্যেই আমরা দেখি যে ওই সার্চিংটা। তো আমার মনে হচ্ছে এরকম আপাত যে সময়, আমাদের যে কালখণ্ডে, এইসব সময়ের বাইরে ওই মানুষগুলো বা ওই ধরনের একটা সত্তা কিভাবে আসলে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করে, এবং তাদের যে কৌম সমাজ, তাদের যে যূথবদ্ধতা, সেই জিনিসগুলোকে আসলে আমি তুলে আনার চেষ্টা করেছিলাম প্রথম বইটাতে। চমৎকার একটি কথা বললেন যে আমার কাছে মনে হয় যে এখনকার চেয়ে আদিম সমাজেই কিন্তু যূথবদ্ধতাটা বেশি ছিল। এক্স্যাক্টলি রাইট। হয়তো বা বেঁচে থাকার জন্যই হ্যাঁ। তারা সেভাবে ছিল। এবং এখনো তো আমাদের যে সোসাইটি, মানে এখন কিন্তু সমাজ ব্যবস্থা, এটা তো আসলে ওই যূথবদ্ধতারই একদম লেটেস্ট ফর্ম আসলে। এটা তো শুরু তখন থেকেই, মানুষ সামাজিক জীব বলা হচ্ছে, এই সমাজ ব্যবস্থাটা তো ওই যূথবদ্ধতার সময় থেকেই শুরু। এবং আপনার কবিতায় বর্তমান যে তরুণদের যে স্বপ্ন, নতুন বাংলাদেশ গড়বার, সেগুলো উঠে এসছে। আপনি সমাজ সচেতনতামূলক জীবনের কথা অনেক কিছু এসে একটু যদি বলেন। আমার যেমন সেকেন্ড বইটা ধুলা পবনের দেশ, ওটা 2018 সালে বের হওয়া। ওখানে যেমন আমার চেষ্টা থাকে, যেমন আমার 3টা বই, আমি চেষ্টা করেছি যে 3টা বইয়ে যেন 3 ধরনের টেক্সট, 3 ধরনের শিফটিং থাকে, 3টা জগৎ যেন থাকে। যেমন প্রথম বইয়ের পর সেকেন্ড বই আমার মনে হয়েছে যে বাংলাদেশকে, সে পূর্ববঙ্গ বা ভাটি বাংলাকে আমরা যেভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা বলে ডিফাইন করি, আপনি দেখবেন যে আমরা যদি বৃহৎবঙ্গের দিকে তাকাই, তাহলে পশ্চিম বাংলা বা অপরাপর জায়গাগুলো, এগুলা কিন্তু এতটা সুজলা সুফলা না, একটা উষরতা আছে ওই সব অঞ্চলে, বা আমাদের এখানে বরেন্দ্র অঞ্চলেও একটা উষরতা আছে। তো এই উষরতাটাকে আমার মনে হয়েছে যে বাংলারই আরও একটা রূপ, যেটা তুলনামূলক কম এক্সপ্লোর করা হয়েছে, যে ওই উষরতার জায়গাটা টি.এস. এলিয়ট যেভাবে ওয়েস্টল্যান্ডে যেভাবে মানে একটা প্রতীকী অর্থে ওই উষরতাটাকে এক্সপ্লোর করছে, আমার মনে হয়েছে যে বাংলাদেশের যে এখন আমরা স্বাধীনতার পরেও এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমরা যে সোসাইটিটা পেয়েছি, যে রাষ্ট্রটা, এখানে কিন্তু আমাদের অনেক অপূর্ণতা রয়ে গেছে। গেছে। আমরা সেই অপূর্ণতা নিয়ে আপনার লেখাতে ফিরে আসবো। তার আগে একজন আমাদের সহকর্মী মাঠে অপেক্ষা করছেন, নতুন নতুন বইয়ের গল্প আমাদেরকে শোনাবেন, তার কাছে একটু যাই। প্রিয় দর্শক, নুসরাতের কাছে চলুন যাই, নতুন বই এবং পাঠকদের প্রতিক্রিয়া সম্পর্কে জেনে আসি। মৃদুলাপা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অমর 21শে বইমেলা 2025-এর 22তম দিনে আমরা আছি এবং নুসরাত জাহান সঙ্গে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে বইমেলাতে পাঠক এবং লেখক উভয়ের বেশ সমাগম হয়েছে, এবং যত দিন গড়াচ্ছে, যত সামনের দিকে দিন যাচ্ছে, তত কিন্তু উপচে পড়া ভিড় যেন বেড়েই চলেছে। এই মুহূর্তে আমার সাথে একজন লেখিকা আছেন, কথা বলবো তার সাথে এবং শুনবো তার কি বই আসলে এসেছে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি ডক্টর মমতাজ রহমান, আমি কনসালটেন্ট ল্যাবেট ক্যান্সার হসপিটাল, সাথে আমি লেখালেখি করছি। আমি আসলে এই বছর যে বইমেলায় যে বইটা এসেছে, এটা হচ্ছে অনুদিত কাব্যগ্রন্থ, রুশ কবি আলেকজান্ডার সের্গেভিচ পুশকিনের কবিতার বই। এই কবিতার বইটি আমি অনুবাদ করেছি। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে আসলে বিদেশি ভাষার কবিতাগুলোকে আমি বাংলা ভাষায় অনুবাদ করতে পেরেছি, এবং রাশিয়ানরা এতে অনেক খুশি, এবং আমাদের বাঙালিরাও অনেক খুশি। আমি অনেক সমাবেশ, মানে পাঠকদের অনেক। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরো একজন লেখক আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম। আমার নাম আজমির রহমান খান ইউসুফজাই। আমি নতুন লেখক, কিন্তু আগে থেকে লেখালেখির মধ্যে ছিলাম। আমি পাঠকদের বলবো এই 21শে বইমেলায় এসে যেন তারা কিছু বই পুস্তক কিনে। বইটা হলো জ্ঞানের ভান্ডার। আপনার কি বই এসেছে এবারে বইমেলাতে? আমার বই আছে ভদ্রবাড়ি ভাঙা জানালা, প্রেমের মৃত্যু নেই, আত্মত্যাগ, স্বর্ণ ছাড়া এবং সাংস্কৃতিক বাতিঘর। এই যে জি জি জি। আচ্ছা, অনেকগুলো বই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বই নিয়ে তিনি কিন্তু এবারে বইমেলাতে এসেছেন, এবং আপনারা যত বেশি বই পড়বেন তত কিন্তু এই লেখকদের সার্থকতা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি সবাই সমৃদ্ধ হোক।
আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা, কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বইটির বিষয়বস্তু একটু জানতে চাই। বইটি রক্তাক্ত জুলাই, এটা হচ্ছে আমাদের সময়ে, এই সময়ের যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, ছাত্রদের যে আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনের বিষয়বস্তুই হচ্ছে এই বইয়ের কবিতার বিষয়বস্তু। তো আমরা যদি 2 লাইন কবিতা শুনি তাহলে হয়তো এটা একটা কবিতার বই, এটা কবিতা। ছোট করে 2 লাইন শুনবো। এটা কবিতার নাম হচ্ছে 36শে জুলাই। একটি গুলি, একটি লাশ, একটি মানুষ কমছে, বাকিরা সংঘবদ্ধ মৃত্যুর জন্য এগুচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা এই বইটির জন্য। থ্যাংক ইউ সো মাচ, বিটিপিকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আরও একজন লেখিকা আমাদের সাথে আছেন, তার নাম কানিস পারিজাত। আপনার বইটি তার 2টি বই আছে, তার 2টি বই বলতে তার একজন কন্যা ছিলেন যার নাম রায়দা গালিব। রায়দা গালিবের একটি বই নিয়ে এবং আরেকটি নিজের লেখা বই নিয়ে কানিজ আপা আছেন আমাদের সাথে। আপা কেমন আছেন? জি, ভালো আছি। আর যে কথা বলবো, যে প্রতিবার যে বই প্রকাশ হয় সেটা তো আমাদের কাছে খুব একটা আনন্দের ব্যাপার একজন লেখক বা সাহিত্যিকের জন্য। আমার হাতে 2টি গ্রন্থ আছে। একটি হচ্ছে আমার গল্পগ্রন্থ, যেটি 5ম গল্পগ্রন্থ, এবং আমার বই হিসেবে, আমার প্রকাশিত গ্রন্থ হিসেবে 7ম গ্রন্থ, কালো কাচের আড়াল, যার প্রচ্ছদ করেছেন ধ্রুব বয়স এবং মূর্ধন্য প্রকাশনী থেকে এসেছে, গল্পের বই। আর আর যেটা বলবো যে আনন্দ এবং বেদনা দুটোই একসাথে, সেটা হচ্ছে যে আমার যে শিশু সাহিত্যিক, যে হারিয়ে যাওয়া আমার যে স্বর্ণ শিশু রায়দা গালিবা, তার প্রতিবার সে তার যে গল্পগুলো রেখে গিয়েছিল আমাদের জন্য, প্রতিবারের মতো এবারও এসেছে তার 6 বছর বয়সে সৃষ্টি করে যাওয়া যে শিশু তসরূপ কথা বাঘ ও দৈত্য। এবং এটা আমার জন্য তার বইটি প্রকাশ হওয়া আনন্দের। আবার সে যে নেই আমার পাশে, সে যে চিকিৎসার অবহেলায় হারিয়ে গিয়েছে, জি জি, সেই বেদনাটাও মনে করিয়ে দেয়। তবে তার বই আছে, সে হারিয়ে গেলেও তার বইগুলো সেই বিদ্যমান এই লেখনীর মধ্য দিয়ে কিন্তু আমরা তাকে খুঁজে পাবো। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এক এক করে কিন্তু লেখকের কথা শুনছিলাম, গল্পকারদের কথা শুনছিলাম। এই মুহূর্তে আমাদের যারা খুদে পাঠক, কারণ হচ্ছে বইমেলা পাঠক এবং লেখকের সমাবেশ ঘটে, সো আমাদের সাথে এই মুহূর্তে খুদে পাঠকরা আছেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছে। নাম কি দুজনের? আমার নাম জুরাইদ। আচ্ছা মুস্তাসিনুর। আচ্ছা, দুজন যে এই যে একসাথে এসেছি, বই পড়া কি হয়? বই কেনা হয় বইমেলা থেকে? জি জি। আচ্ছা, কি ধরনের বই পড়তে ভালোবাসো? অ্যাডভেঞ্চার এবং রহস্য, বৈজ্ঞানিক এই বইগুলো। বা তারা অ্যাডভেঞ্চারাস এবং রহস্যময় বইগুলো পড়তে ভালোবাসে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে আরো খুদে একদল পাঠক শ্রেণীকে আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? বইমেলাতে এসে কেমন লাগছে? জি, বইমেলাতে এসে ভালোই লাগছে। আমার লাইফের প্রথম বইমেলা এটা, অমর একুশে বইমেলা। দেখছি ভালো লাগছে, বই পড়ছি। আপনারা দেখলাম বইও কিনেছেন, কি কি বই কিনেছেন একটু বলবেন একটা দুটোর কথা? জি, আমরা সায়েন্স ফিকশন, থ্রিলার এবং বাংলা সাহিত্যিক বই কিনেছি, ইসলামিক সাহিত্যিক বই খুঁজছি আমরা। এটা এখনো কিনা হয় নাই, অবশ্য অচিরেই পেয়ে যাব আমরা। অবশ্যই পেয়ে যাবেন, কারণ আমাদের অনেক লেখকরা আছেন যারা ইসলামিক সাহিত্য নিয়ে কিন্তু সুন্দর সুন্দর বই লেখেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছিলেন আমাদের এই খুদে পাঠকদের কথা, বইয়ের প্রতি তাদের কত বেশি নেশা, কত বেশি ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন নাম কি? মেহেদি হাসান। ভালো আছি। কি বই কেনা হয়েছে? আমি তোমাকে ভালোবেসেছিলাম। আচ্ছা, খুব সুন্দর একটি নাম। এটা কি ধরনের, উপন্যাস নাকি প্রেমের গল্প? প্রেমের গল্প। আচ্ছা, তো কি ধরনের বই পড়তে বেশি ভালো লাগে বা পছন্দের লেখককে? পছন্দের লেখক অনেকে রয়েছে, তার মধ্যে বেশি একটা পড়া হয় হুমায়ুন আজাদের বইগুলো। তার মধ্যে আজকে একটা আলেকজান্ডার, যেটা অনুবাদিকা বই, তার মধ্যে আজকে বইটা খুব ভালো লাগছে, তাই জন্য নিলাম আর কি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন যে লেখক এবং পাঠকের যে মহা মিলন মেলা, সেই মিলন মেলা হচ্ছে আমাদের বই মেলা। আমার কাছে থেকে এই পর্যন্ত এতটুকুই ছিল জানাবার আপনাদেরকে। ভালো থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, পাঠকদের প্রতিক্রিয়া এবং নতুন নতুন বইয়ের তথ্য জানলাম নুসরাতের কাছ থেকে। আবারও ফিরে এলাম আমাদের আজকের দুজন অতিথির কাছে। আমরা নুসরাতের কাছে যাবার আগে বিশিষ্ট কবি জলজবাইয়ের কাছ থেকে শুনছিলাম যে কিভাবে তার লেখনীর মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষদের অপূর্ণতাগুলো ফুটে উঠেছে। চলুন আবারও তার কাছেই ফিরে যাই। আপনি বলছিলেন যে অপূর্ণতার কথা। হ্যাঁ, ওই যে আমার দ্বিতীয় বইটা নিয়ে কথা বলছিলাম, যে ভোলা পবনের দেশ নাম দেওয়ার কারণটা, বা ওই নামটাই আসলে এই বইয়ের টেক্সটগুলিকে রিপ্রেজেন্ট করে। যে মানে বাংলাদেশের মধ্যে যে আমাদের এখনো যে স্বাধীনতার 50 বছর, বা আমরা যদি ইতিহাসটাকে আর একটু বড়ও করি, পেছন দিকে নেই, দেখা যাবে যে এই অঞ্চলে আমাদের অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাচ্ছি, ধুলা পড়ে যাচ্ছে।
ওই জিনিসটাকেই আসলে প্রতিকায়িত করার আমি চেষ্টা করেছি আমার দ্বিতীয় বইটাতে। আর এর পরের বইটাতে আবার আমি চেষ্টা এই করেছি বইটা কোন প্রকাশনা? এটা মেঘ প্রকাশনী, মেঘ বলে একটা প্রকাশনী আছে, মেলাতে ওদের স্টল আছে। আর এর পরের বইটার নাম হচ্ছে জলপাই পাতার নিশান। ওটাতে আসলে আমি চেষ্টা করেছি যে মানে কন্টেম্পোরারি যে ওয়ার্ল্ড পলিটিক্স এবং আমাদের যে মানে এটা ইন্টারন্যাশনাল এবং আমাদের অভ্যন্তরীণ যে রাজনীতি, এইটার সাথে যে মানে একটা ব্যক্তি মানুষ, আধুনিক সময়ের একটা ব্যক্তি মানুষের যে টানাপোড়েন লড়াই, এবং এখানেও যে সে তার অস্তিত্বকে খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে রাষ্ট্রের সাথে বা সমাজের সাথে সে আর্টিকুলেটেড হবে, ওই ধরনের একটা সার্চিংয়ের জায়গা থেকে এবং তার ক্ষোভ, বিক্ষোভ এবং দ্রোহ, ওই জিনিসগুলোকে আসলে আর্টিকুলেট করার চেষ্টা করা হয়েছে থার্ড বইটাতে। ওটা বের হয়েছে বাতিঘর প্রকাশনা থেকে। বা তিনটি বইয়ের আপনার তিন ধরনের বিষয় জি, আমি ওরকমই। এবং কবিতা আপনার কাছে কি মনে হয় না যে কবিতা, অনেকে বলেন যে কবিতা পাঠক কম, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যে কবিতার বিস্তৃতিটা অনেক বেশি। কবিতার মাঝে অনেক ছন্দ খুঁজে পায়, অনেক জীবন খুঁজে পায় পাঠক। সেই ক্ষেত্রে কিন্তু কবিতার ব্যাপকতাটা অনেক বেশি। আপনার কাছে কি মনে হয়? অবভিয়াসলি, মানে আমার কাছে মনে হয় যে কবিতাই মানুষের ডেফিনেশনটি হচ্ছে সে ভাষা বলতে পারে বলেই আসলে মানুষের উৎপত্তি। অন্যান্য প্রাণীরা ভাষা নাই তাদের, এজন্য তারা আসলে একটা প্রাণীর স্তর যেটা, এবং মানুষ যে সিভিলাইজ তার বড় কারণটাই ভাষা, এবং ভাষার সবচেয়ে উৎকর্ষময় যে রূপ, উন্নত রূপ, সেটাই আসলে কবিতা। মানে মানুষ যতদিন এক্সিস্ট করবে, ভাষা যতদিন এক্সিস্ট করবে, কোনো না কোনো ফর্মে সে কবিতার কাছে তাকে ফিরতেই হবে। এমন না যে আপনার আমার এই বইটার মধ্যেই আসতে হবে, তাকে না, কিন্তু সে আসলে পোয়েট্রি ক্যারি করছে প্রত্যেকটা মানুষই, তার স্বপ্ন কল্পনা, জীবন আসলে এক্স্যাক্টলি যে প্রত্যেকটা ধাপ যে পার হচ্ছে, সেটাই একটা কবিতা। খুব চমৎকার লাগলো আপনার। আমরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো কবিতার প্রত্যাশায় থাকলাম। এবার মৃদুল ভাইয়ের কাছে আবার আসছি যে আপনার তো আরো একটি বই আছে, সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয়, এবং এটা তো আমার কাছে মনে হচ্ছে, নামটা দেখে যে আমার কাছে মনে হচ্ছে সুখটাই তো আসলে খুব প্রয়োজনীয় একটা বিষয়। তো এই বইটা সম্পর্কে একটু বলুন। এই বইটা সম্পর্কে আসলে আমাদের এইখানে সুখ বিষয়ে ব্রাটন রাসেলের একটা বই অনুবাদ হয়েছিল দীর্ঘদিন আগে, সেটা তাও 30-40 বছর আগে, এবং তার পরবর্তীতে আসলে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, আমাদের সোসাইটি পরিবর্তন হয়ে গিয়েছে। হওয়ার পরে আসলে সুখ তো আসলে একটা ধারণা মাত্র মানুষের, হ্যাঁ, এটার আপনি কোনো ডেফিনেশন দিতে পারবেন না যে এই বিষয় থাকলে আপনি সুখী হবেন। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে দীর্ঘদিন আসলে মানুষ সুখ নিয়ে কী ভেবেছে। ধরেন এই বইটা শুরু হচ্ছে ধরেন 5000 বছর আগের, বা ওই গ্রিক ফিলোসফিতে, বা আমাদের এখানকার নট অনলি ওইখানে, আমাদের এইখানকার যে দার্শনিকরা ছিল, যে গৌতম বুদ্ধ কি ভাবছে, মানে সেই জায়গা থেকে শুরু করে এখনকার যে একদম আপনি যাকে বলতে পারেন আধুনিক মানুষ, আর একটু বাড়িয়ে বললে যে পোস্ট মডার্ন হিউম্যান যেটা বলা হয়, যে সেই জায়গা পর্যন্ত আসলে মানুষের সুখের সার্চিংটা কি, তার অনুসন্ধানটা কি, সেই সাথে আপনার অনুসন্ধানটা কি, এই দুইটা জিনিস একসাথে বোঝার জন্য একটা বই আর কি, এই সুখ ও অন্যান্য অতি প্রয়োজনীয় বিষয়। এটা হাইম সাফিরার একটা খুবই বিখ্যাত বই, এটা খুবই বেস্ট সেলার বই, কয়েক মিলিয়ন কপি সেল হওয়া বই। তা আমি যখন বইটা পড়ি আমার কাছে মনে হয়েছে না, এই বইটা আমি আসলে পাঠকের কাছে তার সাথে আমি এটা নিয়ে পৌঁছাতে চাই, কমিউনিকেট করতে চাই, কারণ এটাতে মানুষ তো আসলে মানুষের জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য আমাদের জীবনে বাড়ছে, কিন্তু মনের ভিতর মানুষের যে ব্যথা, ওইটাকে আপনি কিভাবে নিজেকে বুঝতে পারবেন, নিজেকে জানতে পারবেন, এটা সেলফ লার্নিং। হ্যাঁ, সেই সুখটা কেমন সেটা বোঝার একটা বই এটা। হ্যাঁ, বইটা কোন প্রকাশনার সংস্থা? এটা আপনি পাবেন হলো বৈভব প্রকাশনী, বইমেলাতে আপনার 575-76 নম্বর স্টল ওদের। এবং আরো একটা অনুবাদের বই দেখছি, কিম জিং চোনামজু, এই বইটা সম্পর্কে। এটাও একটা খুব বিখ্যাত বই। এটা কোরিয়ান যে লেখিকা, উনি কোরিয়ান এবং কোরিয়ান লেখিকা, এবং নারীবাদী একটা জায়গা থেকে লেখা, যে আমাদের একটা সোসাইটি, যেমন ধরেন কোরিয়ার এখন যেই সময় বইটা লেখা, ওই সময়কার অর্থনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতাও কাছাকাছি। হ্যাঁ, আমরাও একটা অর্থনৈতিকভাবে আমরাও এগিয়ে যাচ্ছি, আমাদের নারীর ক্ষমতায়ন হচ্ছে, তারা কাজ করতে যাচ্ছে, তার পারিবারিক জীবন আছে, বাট এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে তাদের জন্য যে বেটার সোসাইটি আমাদের তৈরি করা দরকার ছিল, সেটা আমরা এখনো তৈরি করতে পারি নাই। সেই জায়গা থেকে আসলে এই বইটা লেখা, যে একটা মেয়ের ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে তার বিবাহিত জীবন পর্যন্ত বেড়ে ওঠার যে কাহিনী, এবং এইখানে সে
কোন জিনিসগুলোর ভিতর দিয়ে ফেস করে। এখন এইটা আসলে কি আমি নারীবাদী উপন্যাসের জন্য কি বলবো এটা শুধু নারীদের জন্য, তা কিন্তু না। যে আপনি একজন এই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ হিসাবে যেই সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন, ওই জায়গা থেকে আপনাকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে। সেই সংবেদনশীলতার জন্য আসলে আপনি দেখার জন্য, বোঝার জন্য এই বইটা, এই উপন্যাসটা আসলে মানুষকে অনেক কাজে দিবে, সে বুঝতে পারবে। এবং এটা যখন কোরিয়াতে ছাপা হয় তখন এটা কিন্তু ওদের পার্লামেন্টে এই বই নিয়ে আলোচনা হয়েছে। ওদের বিরোধী দলের যে নেতা ছিল সে বলেছিল এই বইয়ের আলোকে আমাদের সমাজের যে নারীদের যে জীবনের বাস্তবতা সেটাকে সাজাতে হবে যাতে এই সমস্যাগুলোর ভিতর তারা না থাকে। এবং এটা নিয়ে মি টু আন্দোলন যখন হয়েছে এই বইটার কথা এসেছে, তো সেই অর্থে খুব খুব বিখ্যাত বই এটা। স্বাভাবিকভাবে আসলে নারী পুরুষ একসাথে হয়েই তো সমাজ বিনির্মাণ করতে হবে, কেউ এককভাবে তো আসলে সম্ভব নয়। চমৎকার একটি বই। এছাড়াও আপনি গদ্য সাহিত্যে আছেন, প্রবন্ধ লিখছেন, বিষয়গুলো। প্রবন্ধ আমার একটা বই আছে, এটা এখন অবশ্য পাওয়া যায় না, কবিতা কলা ভবন। মানে আমরা কবিতা, শিল্প সাহিত্য এগুলো আসলে মানুষের জীবনে কিভাবে ব্যবহারিকভাবে কাজে লাগে। অনেকে বলে এটা কি খুব মানে আপনার মনে হতে পারে যে কবিতা আবার কিভাবে ব্যবহারিক হয় বা শিল্প সাহিত্য কিভাবে ব্যবহারিক হয়, কিন্তু আমরা যেই লেখা যে বিষয়টা বা রিটেন ডকুমেন্ট যেটা, এটা আসলে মানুষকে একটা দেশের মানুষের জীবনকেই পরিচালিত করে। তো সো কোনো টেক্সটকে আপনাকে খুব সহজে খুব সরলভাবে পড়ার কোনো সুযোগ নাই। এটা খুব একটা মাল্টি ডাইমেনশনাল ব্যাপার, এটার অনেকগুলা মুখ থাকে, মানুষকে অনেকভাবে নিয়ন্ত্রিত করে। একটা সোসাইটি তার নৈতিকতার মান কতটুকু হবে, সে কি দেখতে পাবে আর কি দেখতে পাবে না, সেটার সাথে তার সেই সময় তার শিল্প সাহিত্যের একটা কানেকশন আছে, তার সঙ্গীতের একটা কানেকশন আছে। তা ওই জায়গাগুলো আমি আসলে এক্সপ্লোর করার চেষ্টা করছি, যে একটা সাহিত্য কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। যে একটা মানুষ হয়তো মরে যাচ্ছে কিন্তু রবীন্দ্রনাথের একটা গান শোনার পরে সে বেঁচে ওঠে, জীবনী শক্তি খুঁজে পায়, জীবনী শক্তি খুঁজে পায়। আবার খুবই ঘরানাবদ্ধভাবে, খুবই পরিকল্পিতভাবে সাহিত্য যে মানুষকে দেখানো হয়, এখানে ধরেন আপনাকে শোষণ করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বা নানাভাবে, সেটাকে দেখানো না, এটা ঠিকই আছে। যেমন হিটলারের সময় কিন্তু তার একটা বিরাট বড় লেখক বাহিনী ছিল, বা আমাদের এইখানে যে ঘটনা ঘটে গিয়েছে বিগত 15 বছর, এখানে তার একটা লেখক বাহিনী ছিল যারা মানুষকে বুঝিয়েছে সব ঠিক আছে, কোনো চিন্তা করেন না। কিন্তু আসলে লেখকরাই আসলে তার লেখার ভিতর দিয়ে, তার কথা বলার ভিতর দিয়ে, তার নানা প্ল্যাটফর্মের জায়গা থেকে সে আসলে প্রথম ইন্ডিকেট করে আমরা আসলে খুব সংকটপূর্ণ একটা অবস্থায় আছি। এটাই আসলে লেখক পারে। তো এটা এমন শুধু কবিতা পড়ে যে উদ্বেলিত হওয়ার বিষয়, গান শুনে যে শুধু মানে এবং আমাদের দেশে কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে সাহিত্য এবং শিল্প কিন্তু সমাজ বিনির্মাণে একটা বিরাট ভূমিকা রাখে, সত্য বলেছে। এবং আপনার কাছে জানতে চাইছি যে এই যে আপনি কবিতা লিখছেন, যেটা মাত্র বললেন যে সত্য বলার ক্ষেত্রে যে কবি, সাহিত্যিক, যারা শিল্প চর্চায় আছেন তাদের যে ভূমিকাটা, এটা কতটুকু আসলে প্রয়োজনীয়? মানে আমি যেটা মনে করি যে কোনো আর্ট ফর্মে, শুধু লেখালেখি বলে না, যে কোনো আর্ট ফর্মে যারা জেনুইন আর্টিস্ট তারা সব সময় মানুষের সপক্ষেই আসলে কথা বলে। এবং অনেক সময় এমনও হতে পারে যে ধরেন যে সংখ্যাগরিষ্ঠ লোকজন হয়তো সত্যটা দেখতে পাচ্ছে না, একজন সত্যিকারের আর্টিস্ট ওই সত্যটার দিকে দিক নির্দেশ করতে পারে। সেটা হয়তো পপুলিস্ট একটা আইটেম আকারে হয়তো মানুষ ওটার বিরুদ্ধে চলে যেতে পারে, তার বিরুদ্ধেও। যেটা ধরেন যে আমাদের ফিলোসফাররা বা যত মহাপুরুষ নবী রাসূলরাও যারা আসছেন তারা কিন্তু প্রথমে প্রটেস্টের শিকার হয়েছেন, কিন্তু তারা আসলে ওই সত্যটাকে তুলে ধরে নিয়ে আসছেন। তো সত্যের সাথে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার কোনো সম্পর্ক নেই। আর্টিস্ট হচ্ছে কখনোই পপুলিস্ট যে ট্রেন্ড এইটার মধ্যে ভেসে যে সত্যকে আবিষ্কার করে না, তার একটা নিজস্ব অনুসন্ধানের প্রক্রিয়া থাকে। এবং প্রত্যেকটা আর্ট ফর্মের আর্টিস্টেরই এটাই আসলে কাজ, যে সে এটাই হওয়া উচিত। কিন্তু যে কথা হচ্ছে না যে এটাই কি আসলে হচ্ছে কিনা, সেটা আপনার কাছে কি মনে হয়? সেটা হচ্ছে পৃথিবীতে যদি আপনি সমস্ত মানুষের পক্ষে দাঁড়ানোর যে বিপ্লব, মানুষের কথার, মানুষের জন্য মানুষ যে দাঁড়িয়েছে, সেটা কিন্তু মানুষই বলেছে, লেখকরাই বলেছে, আর্টিস্টরাই বলেছে। হিজল যেটা বলছিল আসলে সব আর্ট ফর্মই আসলে মানুষের কথা বলে, সে মানুষকে আসলে বাঁচাতে চায়। আমার কাছে সেটা মনে হয়, খুব তীব্রভাবেই মনে হয়। শিল্প সাহিত্য বলেন, ছবি বলেন, গান বলেন, সমস্ত কিছু মানুষের পক্ষে থাকে। এবং একটা সময়ে যেমন মানে আপনি অভিনেতা পাবেন, মিথ্যাবাদী পাবেন, তার সাথে সাথে আপনি এমন আর্টিস্ট পাবেন যারা আসলে মানুষের জন্য দাঁড়িয়ে পড়ে, হ্যাঁ, তারা কথা বলে মানুষের জন্য।
বেশি বাধা পেরোতে হয়, তাদের গ্রহণযোগ্যতাটা হয়তো প্রথমে আসে না, হয়তো বা মৃত্যুর পরে অনেক বছর পরে আসে, এরকমও হয়, কিন্তু তারপরেও সেই মানুষগুলো হয়তো পেছান না। সেরকম মানুষগুলোই আসলে পৃথিবীটাকেই আমার মনে হয় টিকিয়ে রাখেন, সেরকম মানুষগুলোই। তো আপনাদের এই যে লেখনী আপনি যে লিখছেন নিয়মিত, সেক্ষেত্রে আপনার লেখার ক্ষেত্রে কি আপনার অবচেতন মনের ভাবনাগুলো চলে আসে, না জীবনে যা দেখছেন সেটাই আপনার লেখনীর ভেতরে আসে? মানে ইচ্ছাকৃতভাবে আপনাকে কোনো কিছু প্রভাবিত করে, না আপনার অবচেতন মনের তাগিদ থেকে আসে? এটা মানে এটা তো আসলে আলাদা করার ব্যাপার নাই, এই কম্পার্টমেন্টালাইজেশনটা সম্ভব নেই, এটা খুবই একই সাথে মার্চ করে বেসিক্যালি। যে মানে একজন লেখক যখন বস্তু জগতের কোনো কিছুকে দেখে, কোনো ঘটনা বা চরিত্র, সেটা দেখা যায় যে সরাসরি হয়তো ওইভাবে প্রত্যক্ষভাবে আসার ব্যাপারটা অনেক সময় কম ঘটে শিল্পের প্রশ্নে। যদি আমি জাস্ট বিবৃতির মতো করে না লিখি, ওইটা বরং অন্য এক নানানভাবে আসলে ট্রান্সফর্ম হয়। যেমন শামসুর রহমান বলছিলেন যে হয়তো আপনি কোনো একটা শিমুল গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই ঘ্রাণটা কোনো একদিন 8 বছর পরে কোনো একটা সন্ধ্যায় ওই ঘ্রাণটা, ওই মেমোরিটা আপনাকে এমনভাবে উদ্বেলিত করলো যে ওই মেমোরি থেকে একটা কবিতা আসলো, যেটা হয়তো আবার ওই শিমুলের গন্ধটার সাথে ওটা মিল, কিন্তু ওইটা সামহাও আপনাকে স্টিমুলেটেড করেছে। সো মানে এইটা আসলে ডিফাইন করা যায় না, বরং শিল্প রচনার ব্যাপারটার মধ্যে একটা আসলে আচ্ছন্নতা, একটা ঘোরগ্রস্ততা, এইটা আসলে নানানভাবে এইটাই সবচেয়ে জরুরি। এখানে অবশ্যই ওই উপাদানগুলি আসবে, এবং আমার মনে হয় যে যে যত বড় আর্টিস্ট, সে জীবন পরিপার্শ্ব থেকে নেয়ার যে সক্ষমতাটা, এটা তার অনেক বেশি, এবং সে এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারে। এবং আপনাদের কাছে কি মনে হয় যে সাহিত্যে আমি থেকে বের হয়ে আসতে হবে? কিন্তু আসলে সবকিছু মিলেই আসলে আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, কথা আর আমরা বাড়াতে পারছি না, আমাদের আগামীতে নিশ্চয়ই কথা হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, অমর একুশে গ্রন্থমেলার সরাসরি আয়োজন আজকের মতো বাংলাদেশ টেলিভিশনের এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন সকলে, আর অবশ্যই ভালোর সাথে থাকবেন।